তাদের ঘোষণা যেমন ঠিক চুক্তির সঙ্গে বা চলেছে তিনি মূলত নেশাগ্রস্ত ছিলেন মানে মূলত আরো 6-7 মাস আগে মেয়েটা অসুস্থ ছিল, আমরা ডাক্তার দেখাইয়া সবকিছু করে টুরে সুস্থ হওয়ার পরে ও গেছে। ও যাওয়ার পরে বলছে আমি এরকম আর করবো টরবো না, এগুলো বলে টিলে নিয়ে টিয়ে আসছে। নিয়ে টিয়ে আসার পরে রয়েছে এইখানে। ওরে ফোন দিলে মেয়েটার একটা ফোনও দেয় না বা আমাদের সাথে সেরকম যোগাযোগ করতে দেয় না। ওরে ফোন দিলে 2 দিন 3 দিন 4 দিন দেওয়ার পরে 2 দিন 3 দিন 4 দিন দেওয়ার পরে ও একদিন হঠাৎ করে ধরিয়ে মানে টুকরুমি যাতে বলে হ্যাঁ আমি গাড়ি চালাচ্ছি, আমার রোজগার করা লাগবে না, এই যে 7-7 বলে। আর এর আগে গাড়ি চালাইতে গেলে ও 4 দিন 5 দিন বাইরে থাকতো। তখন মেয়েটা বলতো যে কোথায় থাকো, বলে যে আমি বিভিন্ন জেলায় চলে গেছিলাম গাড়ি নিয়ে। কিন্তু এই 6-7 মাস মেয়েরে বলতেছে আমি বিয়ে করবো, আমি বিয়ে করবো। সবচেয়ে মূল ঘটনা এই 6-7 মাস হয়েছে যে দ্বন্দ্ব, আমি বিয়ে করব। হ্যাঁ, এই এই একটা মানে ঘটনাটা আমরা পাচ্ছি যে প্রায় মেয়েটারে বলে আমি বিয়ে করবো। কারণ ছোট শালা হয়তো কোনো সময় মনের আবেগে বুন্ডি কিছু বলার কারণে হয়তো ফোনে কথা বলতেও পারে, যে লোকটা 5টা লোক মেরে ফেলতে পারে। এর কিন্তু সাধারণ একটা জিনিসই সেন্সে বাজে যার কথা, কিন্তু 5টা নিজের সন্তান মেরে ফেলতে। তখন ওই বোনটা অসুস্থ হলে ফোন দিয়ে কইছিল যে দুলু ভাই আপনি কেমন লোক, নিজের বউরি ডাক্তার দেন হ্যান ত্যান, এভাবে একটু বেশি কথা বলছিল। হ্যাঁ, আমাদের ধারণা আর কি এইটাই। চাকরি দেওয়ার কথা কে আনছিল ওইখানে আপনার মির্জাপুরে চাকরি করতে হলো, আপনার মাস্টারবাড়ি চাকরি করতে এনাজেটি একটা গার্মেন্টস আছে ওইখানে 1 সপ্তাহ ডে 1 সপ্তাহ নাইট। তখন ও বলছে যে ভাই তুই ছোট মানুষ, তো তুই এই জায়গায় 1 সপ্তাহ ডে 1 সপ্তাহ নাইট করবি কে, তুই আমার কাছে এনে আয়। আমি এই যে এখানে একটা কি কোম্পানি আছে, এতে চায়না কোম্পানি 19,500 টাকা বেতন, 8টা থেকে 5টা ডিউটি, তোর পরিশ্রম না, মালিকের থাকা খাওয়া সবই এই জায়গা। আর আমি আর তোর আভা এই জায়গা যখন আছি তুই আয়। তখন ও কেছে না দুলু ভাই আমি যাবো না। ও কালকে আসার সময় বলছে আমি যাবো না। ঠিক আছে, পরে বৃহস্পতিবারে বিকেলে বলছে যে আমি তো বেতন পাই না, আমার কাছে টাকা নাই, আমি আপনাকে এনে আসবো, আমার কাছে এরকম টাকাও নাই। ও বিকাশে 500 টাকাও পাঠাইছে, পাঠালে শুক্রবারের সন্ধ্যার দিকে ওইখানে চলে আসছে। আপনারা দেখেছেন যে এখানে ঘটনাস্থলে 5টি মরদেহ রয়েছে এবং তাদেরকে অত্যন্ত নৃশংসভাবে কুপিয়ে হত্যা করা হয়েছে এবং ঘটনাস্থল থেকে একটি চাপাতি পাওয়া গেছে। আমরা যেটা বুঝতে পেরেছি যে এই চাপাতি দিয়েই তাকে কুপিয়ে হত্যা করা হয়েছে, তাদেরকেও কুপিয়ে হত্যা করা হয়েছে। আর ঘটনাস্থলে বিভিন্ন প্রকার আলামত ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, সেগুলো আমরা সংগ্রহ করছি। ঘটনার প্রকৃত যেটা কারণ, কি কারণে আসলে এই ঘটনাটি ঘটেছে সেটা কিন্তু এখনো তদন্তাধীন। সেটা কিন্তু আমরা যারা এই ঘটনার মূল সাসপেক্ট তাকে অথবা তাদেরকে যদি আমরা আমাদের হেফাজতে নিতে পারি, তাদের সাথে কথা বলে কেবল আমরা এটা ব্যাপারে নিশ্চিত হতে পারবো। যেহেতু এই ঘটনায় কেউ জীবিত নেই, এই পরিবারের যারা সদস্য, জীবিত সদস্য একজনও নেই এই ফ্ল্যাটে যারা রাতে ছিল, তো তাদের মুখ থেকে তো আমরা জীবিত কেউ থাকলে আমরা সেটা জানতে পারতাম। এখন তো আর সেটা সম্ভব হচ্ছে না। এখন আমাদের একমাত্র ওয়ে হচ্ছে আমরা সাসপেক্টদের ধরে তাদের কাছে জিজ্ঞাসাবাদ করে আমরা এই ঘটনার মোটিভটা জানতে পারবো। তিনি জানেন যে এই এলাকার অধিবাসী না, তিনি হচ্ছেন গোপালগঞ্জের একজন স্থায়ী অধিবাসী। এখানে মাত্র আমরা যেটা শুনেছি যে 6 মাস কিংবা 1 বছর যাবৎ ভাড়া থাকে। ভাড়াটিয়া হিসাবে এলাকার মানুষজনের সাথে তো অতটা পরিচিত না। তিনি হচ্ছেন নিজের মতো থাকে, মাইক্রোবাসের চালক। নিজের গাড়ি আছে, সেই গাড়ি নিয়ে বিভিন্ন জায়গায় সে ভাড়ায় গাড়ি চালায় এবং যার আয় রোজগার হয় তা দিয়েই সংসার চলে। তো তার যে মাদকাসক্তির বিষয়টা, আমরা ঘরের ভিতরে একটি মদের বোতল পেয়েছি বটে, সেই মদের বোতল কিন্তু ফাঁকা ছিল, খালি ছিল, সেই মদের বোতলে কোনো মদ নাই। কিন্তু পাশে একটা কোকাকোলার বোতল আছে, বোতলে কিছুটা অবশিষ্ট কোকাকোলা রয়েছে, কাপে ঢালা কোকাকোলা রয়েছে। এই কোকাকোলার মধ্যে যদি কোনো মদের উপস্থিতি আমরা পাই, সেটা আমরা যদি ফরেন্সিক এক্সপার্ট যদি আমাদেরকে বলে যে সেখানে মদের উপস্থিতি রয়েছে, তাহলে আমরা তখন বলতে পারবো যে সে মাদকাসক্ত ছিল বা মদ পান করতো। মদ পান করার কারণে এই ধরনের ঘটনা ঘটেছে। তো এখনই আমরা এ ব্যাপারে কিছু বলতে পারছি।